আমাদের আজকের গল্প এক মায়ের আত্মকথা। কলমে মিঠু রায় চক্রবর্তী। নেতাজি অডিটোরিয়ামে আজ প্রচণ্ড ভিড়। সেখানে একটি সরকারি পুরস্কার বিতরণের অনুষ্ঠান আছে। আন্তর্জাতিক নারী দিবসের এই গুরুত্বপূর্ণ দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী সমাজের বিভিন্ন স্তরের কাজ করা অনেক চেনা অচেনা মহিলাকে তাদের কাজের স্বীকৃতি জানাবেন। গতকালই অবশ্য পুরস্কার প্রাপিকাদের নাম গণমাধ্যমে সংবাদপত্রে বেরিয়ে গেছে। আজ তাদের আনুষ্ঠানিক সম্বর্ধনাও দেওয়া হবে। দীর্ঘ 10 বছর ধরে রাস্তার স্বজনহীন বৃদ্ধ বৃদ্ধাদের জন্য কাজ করে চলা আশার আলো সমাজসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে শ্রীমতী আরতি সেন তার কাজের স্বীকৃতি হিসেবে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। নির্দিষ্ট দিনেই মঞ্চে পুরস্কার নিতে ওঠেন আরতি দেবী। পুরস্কার গ্রহণ করার পর অনুষ্ঠানের সঞ্চালিকা তাকে কিছু বলতে অনুরোধ করেন। সঞ্চালিকার হাত থেকে মাইক নিয়ে অডিটোরিয়ামের সামনে বসা দর্শকদের দিকে তাকান তিনি। সামনের ডান দিকের 4টে সারির পরেই তিনি তার একমাত্র পুত্র প্রাঞ্জল, পুত্রবধূ গীতি এবং নাতি আহানকে দেখতে পান। আহানকে দেখে তার হৃদয় একটু দ্রবীভূত হয়ে যায়। যখন শেষ তিনি আহানকে দেখেছিলেন তখন সে 3 বছরের শিশু ছিল, আর এখন আহান 15-16 বছরের কিশোর। আহানকে তিনি এক দেখায় চিনতে পারলেন, কারণ আহান তার বাপি অর্থাৎ আরতি দেবীর একমাত্র ছেলে প্রাঞ্জলের পুরো প্রতিরূপ। 15 বছরের কিশোর ছেলে আহানের মধ্যে নিজের কিশোর ছেলে প্রাণকে খুঁজে পেয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল আরতি দেবীর। কান্নায় গলাটা ভারী হয়ে এলো, তবু দ্রুত নিজেকে সামলে নিয়ে নিজের বক্তৃতা আরম্ভ করলেন তিনি। শুধু দর্শকবৃন্দ, আজ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করে আমি খুবই আপ্লুত। এজন্য ওনাকে আমি আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের আশার আলো সংগঠনটি সমাজের অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে কাজ করে। পথ চলতি রাস্তাঘাটে আপনারা এমন অনেক অসহায় বৃদ্ধ বৃদ্ধা দেখতে পাবেন যারা স্বজনহীন, যাদের কেউ নেই। আবার অনেকেই আছেন স্বজন দ্বারা পরিত্যক্ত। অনেকেই আবার ছেলে মেয়ের অত্যাচারে মনের দুঃখে জীবনের প্রতি বিতৃষ্ণায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। আমরা ইনারদের চেষ্টা করি একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে। আমাদের আশার আলো নামের বৃদ্ধাশ্রমে এখন প্রায় 50 জন এরকম বৃদ্ধ বৃদ্ধা আছেন। জীবনের শেষ কটা দিন এরা যাতে একটু শান্তি পায়, একটু ভালোভাবে থাকতে পারে, আমরা তার জন্য চেষ্টা করি মাত্র। তবে এ কাজে আমি একা নই, অনেকেই আমার সঙ্গে আছেন। আশার আলো সংগঠনের স্থপতি হিসেবে আজ আমি পুরস্কার গ্রহণ করলেও এর পিছনে আছে আমার ছেলের অক্লান্ত পরিশ্রম, আমার ছেলের চেষ্টা, তার উদ্যোগ এবং তার ভালোবাসার ফলে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। তাই এখন আমি আমার ছেলেকে মঞ্চে ডাকছি আমার সাথে এই পুরস্কারটি একই সঙ্গে গ্রহণ করার জন্য। আরতি দেবীর ভাষণ শুনে ভীষণ অবাক হয়ে যায় প্রাঞ্জল। একটা গভীর চিন্তায় ডুবে যায় সে। পাশ থেকে তখন গীতি ও আহান দুজনেই বলছে, বাপি, তোমাকে ঠাম্মা ডাকছে, তুমি স্টেজে যাও। পাশাপাশি সবাই তখন প্রাঞ্জলের দিকে তাকিয়ে আছে। তাদের তাকানো দেখে মুখে হালকা একটা হাসি এনে গর্বিত ভঙ্গিতে স্টেজের দিকে এগিয়ে যায় প্রাঞ্জল। হঠাৎ আরতি দেবীর কিছু কথা শুনে সে আবার থমকে দাঁড়িয়ে পড়ে। স্টেজের কাছ থেকে একটি কালো পাতলা ছেলেকে ধরে টেনে স্টেজের মাঝে এনে আরতি দেবী বলেন, এই হলো আমার ছেলে আকাশ, একটু লাজুক প্রকৃতির ছেলে। তবে আকাশ শুধু আমার ছেলে নয়, ছেলের সঙ্গে সঙ্গেও আবার বাবার ভূমিকাও পালন করে। খুব শক্ত হাতে শাসন করে তারই বৃদ্ধা মেয়েকে আগলে রেখেছে সে। একদিন আমিও একজন স্বজনহীন আপন আত্মজ দ্বারা পরিত্যক্ত এক অসহায় নারী ছিলাম। বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে এসে সারাদিন একটা রেল স্টেশনে বসে কেঁদেছিলাম। রাগে, দুঃখে, ক্ষোভে, ঘৃণায় সিদ্ধান্ত নিয়েছিলাম রাত্রি হলেই চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করব। স্টেশনের ভিখারি ভবঘুরে পাগলদের দুপুরের খাবার দিতে গিয়ে আকাশের নজরে পড়ে যাই আমি। সেই দিন আকাশ আমাকে তুলে নিয়ে আসে তার নিজের বাড়িতে।
নিজের মায়ের মতো পরম যত্নে, স্নেহে, ভালোবাসায় আমাকে জীবনের মূল স্রোতে আবার ফিরিয়ে আনে। এখন আকাশ ছাড়াও আমার আরও অনেক অনেক ছেলে মেয়ে আছে। সকলের প্রচেষ্টায় ও আর্থিক সহযোগিতায় আমরা আশার আলো বৃদ্ধাশ্রমটি গড়ে তুলি, যেখানে আমরা আমার মতো ঘর ছাড়া স্বজনহীন কিছু সংখ্যক হলেও বৃদ্ধ বৃদ্ধাকে আশ্রয় দিতে পারি। তারপর আমি নিজেকে সম্পূর্ণভাবে এ কাজে নিয়োজিত করি। আকাশের মতো ছেলে আমার গর্ব। জন্ম না দিয়েও আমি আকাশের মা, তাই আমার এই সাফল্য আমি আমার ছেলের নামে উৎসর্গ করছি। এই পুরস্কার আমার নয়, আমার ছেলে আকাশের প্রাপ্য। কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে আরতি দেবীর। পরম যত্নে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে চোখের জলটা মুছে দেয় আকাশ। আবেগতাড়িত গলায় বলে, আমি শৈশব থেকেই মাতৃহীন। ভগবানের অসীম কৃপা যে আমি একজন মা পেয়েছি, আর আমার মায়ের জন্য, তার কাজের জন্য আমি ভীষণভাবে গর্বিত। আরতি দেবীকে যত্ন করে ধরে স্টেজ থেকে নামিয়ে আনে আকাশ। প্রচণ্ড রাগে প্রাঞ্জলের মাথা তখন গরম হয়ে গেছে। অনুষ্ঠান শেষের পর একটা ঘরে বসে আরতি দেবী আকাশের সাথে টুকটাক কথাও বলছেন। তাদের ক্যাব আসতে তখনও আধ ঘন্টা দেরি আছে। রাগে চোখ মুখ লাল করে সেখানে ঢুকে প্রাঞ্জল বলে, মা, এটা কি হলো? কোথাকার কে এই ছেলেটা? কবে তোমার ছেলে হলো? আমি প্রাঞ্জল বাগচি, সোমনাথ বাগচি ও আরতি বাগচির একমাত্র ছেলে। এত প্রেস, মিডিয়া, সবার সামনে তুমি এই ছেলেটাকে তোমার ছেলে বললে, আর আমার নাম কোথাও নেই। আমাকে তুমি কেন এত অসম্মান করলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? আরতি দেবী বললেন, আপনি কার কথা বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আমি মিসেস আরতি বাগচি না, আরতি সেন। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। মা ছেলের কথোপকথন শুনে রীতিমতো ভড়কে গেছে গীতি। অবিশ্বাসের গলায় বলে, মা, আমাদের চিনতে পারছেন না? আমি আপনার বৌমা গীতি, এ আপনার একমাত্র নাতি আহান। আপনার পুরস্কার পাওয়ার খবরটা পেয়ে আমরা যেখানে দৌড়ে এসেছি, আমাদের ভীষণ আনন্দ হচ্ছে মা। মৃদুস্বরে আরতি দেবী বলেন, হ্যাঁ, কেন চিনতে পারবো না মিসেস গীতি, প্রাঞ্জল বাগচি? অবশ্যই আমি চিনতে পারছি আপনাদের। দেখ আকাশ, দেখ, এই মুহূর্তে আমার সামনে দুজন ক্রিমিনাল দাঁড়িয়ে আছে। নামি কোট প্যান্ট গায়ে ভদ্রবেশী ক্রিমিনাল। মা, কি আবোল তাবোল বলছো আহানের সামনে? আমি তো তোমার ছেলে। না হয় ছোট্ট একটা ভুল করে ফেলেছি, তা বলে তুমি ক্ষমা করবে না আমায়? সকলের সামনে, নিজের ছেলের সামনে এত ছোট করবে আমায়? প্রাঞ্জল আহত স্বরেই বলে। গীতি তাড়াতাড়ি বলে ওঠে, তাছাড়া কথায় আছে, কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনো হয় না। কম বয়সে করা আমাদের একটা ভুলকে ক্ষমা করে দেন মা। হাজার হোক, প্রাঞ্জল তো আপনার একমাত্র ছেলে। একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়েন আরতি দেবী। উদাস হয়ে বলেন, হ্যাঁ, কথাটা তো ভীষণ সত্য ম্যাডাম। জালিহাতি হোক, মাতাল হোক, ঠক প্রবঞ্চক হোক, প্রাঞ্জল বাগচির গর্ভধারিণী মা তো আমি। তাই আমারও অনেক দোষ আছে বই কি। আমার প্রথম এবং প্রধান দোষ, আমি আমার একমাত্র ছেলেকে মানুষ করতে পারিনি। দেখতে মানুষের মতো হয়েছে ঠিকই, চোখ, কান, নাক, হাত, পা সব ঠিকঠাকই আছে, তবে মানুষের মান আর হুঁশ দুটোই প্রাঞ্জলের নেই। না হলে কেউ নিজের মায়ের গায়ে হাত তুলতে পারে? মাকে মারতে পারে? মাকে খেতে না দিয়ে 5 দিন ঘরে বন্ধ করে রাখতে পারে? পারে না। কোনো প্রকৃত সৎ সন্তান এটা করতে পারে না। কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে আমার নিজের পেট থেকে আমি অমানুষ পশু একটা বের হয়েছে। এটা আমার দোষ বই কি। আহান এসে আরতি দেবীর হাত ধরে। কি বলছো কি তুমি ঠাম্মি? বাপি তোমাকে খেতে দিত না, মারধর করতো? প্রাঞ্জল, চলো এখান থেকে। তোমার মায়ের মাথার ঠিক নেই। আহানের সামনে কী সব বলছেন? চলো, আর দেরি করো না। চল আহান, চল। ছটফট করে ওঠে গীতি।
বজ্র গম্ভীর স্বরে বলে ওঠেন আরতি দেবী। দাঁড়াও দাদু ভাই, আমার গল্পটা শুনে যাও। না হলে নিজের অতীতকে জানতে পারবে না তো। মা, ছাড়ো না পুরনো কথা, উনাদের যেতে দাও। উনাদের বাবা মা ছেলের সম্পর্কটা নষ্ট করো না। আরতি দেবীকে আকাশ বোঝায়। না রে আকাশ শোনা, আমাদের প্রত্যেকেরই উচিত অতীতকে জানা, বর্তমানে বাঁচা, আর ভবিষ্যতে নিজের কর্মপন্থা ঠিক করা। আহান দাদু ভাইয়ের সময় হয়েছে নিজের ঠাম্মির সম্পর্কে জানার, না হলে ওর জানা চেনাটা যে অসম্পূর্ণ রয়ে যাবে। আহান এগিয়ে এসে ঠাম্মির হাত ধরে বলে, বলো ঠাম্মি, আমি সব শুনতে চাই। কেন তুমি বাড়ি ছেড়ে চলে এসেছিলে? কেন রেল স্টেশনে এসে ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলে? সবটা জানতে চাই আমি, তুমি বলো। তবে শোন দাদু ভাই, একটু প্রথম থেকেই বলি। পেশা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সোমনাথ বাগচির বাড়ি আনন্দধাম ছিল হাওড়ার সুলতানপুরে। স্ত্রী আরতি বাগচি এবং এক ছেলে প্রাঞ্জলকে নিয়ে তাদের সুখের সংসার। সংসারের সুখ, আনন্দ, সচ্ছলতা সব উপচেই পড়ত। একমাত্র পুত্র প্রাঞ্জলকে হাওড়ার একটা নামী কনভেন্ট স্কুলে পড়াতো সোমনাথ। কিন্তু এত সুখ হয়তো ভগবান তার কপালে লেখেননি। প্রাঞ্জলের 10 বছর বয়সে একটা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় সোমনাথের। স্বামীর মৃত্যুর পর আরতি পড়ে মহাবিপদে। তাদের আর্থিক সচ্ছলতা হ্রাস পায়। নিজেদের দোতলা বাড়ি নিচের তলা ভাড়া দিয়েও স্বামীর সঞ্চিত টাকার সুদে মা ছেলের কোনো রকমে দিন চলে যায়। পড়াশোনা বেশি দূর করতে পারেনি আরতি, তাই সেরকম কোনো কাজ করতে পারেনি সে। তবুও ছেলেকে কোনো কিছু থেকে বঞ্চিত করেনি। প্রয়োজনে নিজের এক একটা করে গয়না বেচেও ছেলের সব চাহিদা পূরণ করেছে। উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হয় প্রাঞ্জলের, জয়েন্ট পরীক্ষাতেও উত্তীর্ণ হয়। এরপর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বাবার মতোই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয় প্রাঞ্জল। ছেলেকে পড়াশোনা শেখাতে গিয়ে নিজের গায়ের শেষ বিন্দু সোনার গয়না বিক্রি করে দেয় আরতি। মনে ভীষণ আশা, ছেলে একবার দাঁড়িয়ে গেলে, চাকরি পেয়ে গেলে সব দুঃখের অবসান ঘটবে। ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার পর থেকেই প্রাঞ্জলের স্বভাবে ভীষণ পরিবর্তন ঘটে। বেশ কয়েকজন বড়লোকের ছেলে সর্বক্ষণের বন্ধু সঙ্গী হয় তার। বাড়িতে এলেই মাকে শুধু টাকা খোঁজে সে। তাকে নিজেদের আর্থিক অবস্থাটা বোঝাতে চেষ্টা করে আরতি। বারবার বলে, তোর বাবার জমানো ইট কটা টাকাই আমাদের সম্বল রে প্রাণ, ওগুলো প্রয়োজন ছাড়া তুলে এভাবে নষ্ট করিস না। পড়াশোনাটা মন দিয়ে করার চেষ্টা কর বাবা, ফালতু বড়লোকি কাজ কারবারে জড়াস না, বড় লোকের ছেলেদের সঙ্গে বেশি মেলামেশা করিস না। মায়ের জ্ঞানগর্ভ ভাষণ একদম বাজে লাগে প্রাঞ্জলের। বন্ধুদের সঙ্গে সে তখন বারে পাবে যেতে শিখেছে। নিত্য নতুন বান্ধবী হচ্ছে তার। এ সময় তার প্রচুর টাকার প্রয়োজন, তাই মাকে বকে ধমকে প্রতিবারই বাবার জমানো টাকা ভেঙে বা মায়ের গয়না বিক্রি করে টাকা নিয়ে হোস্টেলে ফিরে যায় সে। আরতি না দিলেই চলে মা ছেলের তীব্র অশান্তি বাদানুবাদ। আমার বাবার জমানো টাকা আমায় দেবে না কেন তুমি? অনেক চেষ্টা করেও প্রাঞ্জলকে বাগে আনতে পারেনি আরতি। প্রাঞ্জল দিন দিন বড় বেপরোয়া হয়ে পড়ে। ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করে ক্যাম্পাসিংয়ে কলকাতাতেই একটা নামী কোম্পানিতে চাকরি পায় সে। আর সেখানেই গীতির সঙ্গে তার পরিচয়, বন্ধুত্ব। পরে গীতির সাথে সম্পর্কটা প্রেমে দাঁড়ায় তার। গীতির সঙ্গে সম্পর্কের ব্যাপারে বা তাকে বিয়ের ব্যাপারে মাকে কিছুই জানায়নি প্রাঞ্জল। সম্পূর্ণ আচমকা একদিন গীতিকে রেজিস্ট্রি বিয়ে করে নিজেদের বাড়ি আনন্দধামে এনে তুলে সে। এতে প্রচণ্ড অপমানিত হয় আরতি। ছেলেকে বলে, তুই বিয়ে করলি খুব ভালো কথা, তা আমাকে আগে কেন জানালি না প্রাণ? তাহলে আমি গীতির বাড়িতে কথা বলে তোদের ধুমধাম করে বিয়ে দিতাম। হাজার হোক তুই আমার একমাত্র ছেলে, এভাবে বিয়ে করে হুট করে বৌমাকে আমার বাড়িতে নিয়ে চলে এলি। ভ্রু কুঁচকে প্রাঞ্জল বলে, তোমার বাড়ি? কি বলতে চাইছো তুমি মা?
বাড়িটা বাপি তৈরি করে গিয়েছিল, উত্তরাধিকার সূত্রে এটা আমার বাড়ি। এখন বেশি বকো না তো, গীতিকে বিশ্রাম করতে দাও। এরপর গীতিকে নিয়ে নিজের বেডরুমের দরজা বন্ধ করেছিল প্রাঞ্জল। নতুন বৌমা আসার দিনই ছেলের কাছে এই হেনস্থায় কেঁদে ফেলেছিল আরতি। আর বুদ্ধিমতী গীতি প্রথম দিনই প্রাঞ্জলের কাছে তার মায়ের অবস্থানটাও জেনে গিয়েছিল। তাই স্বামীর দেখা দেখি সেও শাশুড়ির সঙ্গে সেইরূপ আচার ব্যবহার করত। আগে প্রাঞ্জলের সব কাজ করত তার মা আরতি, এখন সাথে বৌমাও যুক্ত হলো। গীতি অবলীলায় শাশুড়িকে দিয়ে তার জামা কাপড় বিছানাপত্র কাচাতো, ঘর দোর পরিষ্কার করা, ছেলে বৌমার দুবেলা রান্না করা, জল খাবার করা, জামা কাপড় গুছিয়ে রাখা, বাসনপত্র ধোয়া, সব কাজ করত সে। প্রাণকে অনেকবার সে বলেছে, বাড়ির কাজের জন্য একটা ঠিকে কাজের লোক রাখ বাবা, রান্নাটা আমি করে নেব, কিন্তু এত কাজ করতে আমি পারছি না। বয়স হয়েছে তো, তোর বউ তো সারা দিন রাতে কিচ্ছুটি করে না, আমি সব কাজ কি করতে পারি? সেই শুরু করলে মা শাশুড়ি বউয়ের কচকচানি। গীতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করে সারাদিন ক্লান্ত থাকে, এরপর বাড়ির কাজও পারবে কিভাবে? তুমি তো সারাদিন বাড়িতে শুয়ে বসেই থাকো, আর তোমার বয়স এমন বেশি কিছু নয়, এই 50-51 হবে। এখন বাড়ির কাজ করতে তোমার এত অনীহা কেন? 3টে প্রাণীর জন্য আবার তোমার কাজের লোক লাগবে? আমাকে কি টাটা বিড়লা পেয়েছ? এরপর ছেলে বৌমার অনেক কিছু কথা, অপ্রিয় আচার আচরণ সব সহ্য করতে হয়েছে আরতিকে। ওদিকে ছেলের চাপে সোমনাথের যা কিছু অবশিষ্ট এফডির টাকা ছিল সব ছেলেকে দিয়ে দিতে হয়েছে তাকে। প্রায় শনি রবিবার বাইরে বেরিয়ে খেয়ে দিয়ে ফিরত প্রাঞ্জল ও গীতি। কখনো কোনোদিনও আরতির জন্য কোনো কিছু নিয়ে আসেনি বা তাকে নিয়ে বাইরে কোথাও যায়নি। ছেলের বাড়ির কেয়ারটেকার রাঁধুনি সে। প্রাঞ্জলের ব্যস্ত জীবন, অফিস, ক্লাব, পার্টি, বউ, বন্ধুবান্ধব, শ্বশুরবাড়ির লোকজন নিয়ে সে বড্ড ব্যস্ত। বাড়িতে যে মা বলে একজন প্রাণী থাকে তা সে ভুলে গিয়েছিল। মায়ের খাওয়া দাওয়া, শরীর খারাপ, ভালো মন্দ কোনো কিছুর খেয়াল রাখত না সে। বছরে 3টি শাড়ি, সায়া, ব্লাউজ গীতি কিনে এনে শাশুড়িকেই দিত। ছেলের কাছে প্রয়োজনে টাকা চাইলে ভ্রুকুচকে প্রাঞ্জল জিজ্ঞাসা করত, সবসময় তো বাড়িতেই থাকো তুমি, তোমার খাওয়া পড়া মাখা সব দিচ্ছি আমি, এখন নগদ টাকা দিয়ে তুমি কি করবে? এত অপমানিত হয়েও চুপ করেছিল আরতি। একমাত্র ছেলেকে ছেড়ে, আনন্দধাম ছেড়ে সে কোথায় যাবে? কোথাও যাওয়ার জায়গা ছিল না তার। বছর 2 পর ছোট্ট আহান আশায় তাকে আঁকড়ে ধরেছিল সে। আহানি যেন তার সব কিছু, কিন্তু সে বুঝতে পারেনি ছেলের সংসারে থাকার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তার। হঠাৎ একদিন প্রাঞ্জল এসে বলে, মা আমি ঠিক করেছি, বাড়িটা আমি প্রমোটারকে দিয়ে দেব, ওরা এখানে ফ্ল্যাট বানাবে। আমাদের বাড়ির পজিশনটা ভালো, আর সামনে অনেকটা বাগান আছে, এতে আমি প্রায় 2 কোটি টাকা পাবো। আমরা সায়েন্স সিটির কাছে একটা লাক্সারি ফ্ল্যাট নিচ্ছি, ওখানেই আমরা সবাই চলে যাব। বাকি টাকাটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। বাড়িটা বাবা তোমার নামেই করে গেছে, তাই আমি যেখানে যেখানে বলবো তুমি সেখানে সেখানেই সই স্বাক্ষর করে দেবে। বাড়িটা প্রথমে আমি আমার নিজের নামেই করাতে চাই, কাল সব কাগজপত্র রেডি করেই আনবো, প্লিজ সই স্বাক্ষর করে দিও। না রে প্রাণ, বাড়িটা আমি প্রমোটারকে দেব না, এটা আমাদের আনন্দধাম, তোর বাবার কত স্মৃতি এখানে জড়িয়ে আছে, আমি বাড়িটা বেচবো না, তুই তোর নিজের টাকায় ফ্ল্যাট কেনাকাটা কর বাবা, এবারই আমার থাকবে, আমৃত্যু আমি এই বাড়িতেই থাকবো। মায়ের কথায় ভীষণ রেগে উঠেছিল প্রাঞ্জল। মায়ের হাতটা জোরে মুচড়ে দিয়ে বলেছিল, বেশি কথা বলো না তুমি, তোমার একমাত্র ছেলে আমি, উত্তরাধিকার সূত্রে সব কিছু আমারই প্রাপ্য, যা বলছি ভালোই ভালোই তাই করবে, না হলে কপালে অনেক দুঃখ আছে তোমার। সত্যি
তারপর অনেক দুঃখের দিন দেখেছে আরতি। জিদ করে বসেছিল বাড়ি হস্তান্তরের কাগজে সে কিছুতেই স্বাক্ষর করবে না। শেষ বয়সে ওইটুকুই অবলম্বন তার। মাথার উপর ছাদ, নিশ্চিন্ত আশ্রয়। প্রাঞ্জলের উপর ভরসা করা ততদিনে সে ছেড়ে দিয়েছে। আর এসবের মাঝেই নিজের ছেলের আসরিক রূপ প্রত্যক্ষ করে নিয়েছে সে। তখন প্রায় প্রতিদিন রাত্রে মদ খেয়ে তার উপর এক প্রস্থ চেঁচামেচি, মারধর করত প্রাঞ্জল। প্রথম দিন ছেলের হাতে মার খেয়ে ভীষণ কেঁদেছিল সে। যে ছোট্ট ছেলেকে সে নিজের হাতে করে বড় করে তুলেছে, আজ সে অবলীলায় মায়ের গলা টিপে ধরে রাখছে, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিচ্ছে। তবুও নতি স্বীকার করেনি সে। মুখ বুজে ছেলের মারধর সহ্য করে গেছে দিনের পর দিন। তারপর একদিন গীতিকে কড়া হুকুম করে প্রাঞ্জল, মাকে খেতে না দিয়ে একটা ঘরে বন্ধ করে রাখবে, দেখি কতদিন না খেয়ে থাকে। তবে আমি বলে দিচ্ছি, মরার আগে এ বাড়ির কাগজে সই তোকে করতেই হবে। তোর জন্য আমি সায়েন্স সিটির ফ্ল্যাটের অ্যাডভান্সটা করতে পারছি না। দেখ, তোর জেদকে কেমন করে ভাঙতে হয় আমি জানি। দীর্ঘ 5 দিন বন্ধ ঘরে থেকে নিজের আত্মত উপলব্ধি করে আরতি। প্রথম প্রথম সে দরজায় ধাক্কা দিয়ে কাঁদত, চিৎকার চেঁচামেচি করত, ছেলের কাছে কাকুতি মিনতি করত, তাকে গাল অভিশাপও দিত। পরে পরে ভেবেছে সত্যি মহাপুরুষদের বাণী অমর, বিষয়ই বিষ। সামান্য একটা বাড়ির লোভে তার ছেলে এত নিচে নেমেছে যে সে তার নিজের মাকে মারতে, তাকে খেতে না দিয়ে পশুর মতো একটা ঘরে বন্দি করে রাখতে পারছে। এতে তার বিবেকে বাজছে না? সব লাজ লজ্জা ঘৃণা ভয় সে পরিত্যাগ করেছে। নিজের গর্ভধারিণী মায়ের প্রতি ন্যূনতম সম্মান ভালোবাসা নেই তার। আজ তার ছেলে প্রাঞ্জল পশুর চেয়েও অধম, এক নরকের কীট, যার মধ্যে আছে শুধু অনন্ত লোভ, অর্থ লিপ্সা আর ভোগবিলাসের চাহিদা। এমন ছেলেকে জন্ম দেওয়ার জন্য, নিজের বুকে সুধা খাইয়ে মানুষ করার জন্য, নিজের সর্বস্ব বিনিময়ে বড় করে তোলার জন্য, পড়াশোনা শেখানোর জন্য নিজের প্রতি ঘৃণা হয় আরতির। নিজেকেই পরাজিত দোষী মনে হয়। বারবার সোমনাথের কাছে ক্ষমা চায়। আমারই দোষ সোমনাথ, নিশ্চয়ই আমার কোথাও খামতি ঘাটতি ছিল, তাই ছেলেটা আমাদের মানুষ না হয়ে অর্থলোভী একটা জানোয়ার তৈরি হলো। আমি পরিত্যাগ করব এই জানোয়ারকে। চোখের জলটা মুছে দৃঢ় সংকল্প নেয় আরতি। রাত্রে গীতি জল দিতে তার রুমে ঢুকলে তাকে সে বলে, তোমার স্বামীকে বলে দাও যা কাগজপত্র আছে নিয়ে আসুক, আমি সব সই করেই দেব। দীর্ঘ 5 দিন পর ডাইনিং টেবিলে গরম ভাত খেতে বসে আরতি। প্রাঞ্জল বলে, সেই তো বাড়িটা আমার নামেই লিখে দিলে মা। এতদিন শুধু শুধু জেদ ধরে বসেছিলে, আগে লিখে দিলে তুমি এত কষ্ট পেতে না। তবে তোমার চিন্তা নেই, তোমার জন্য আমি একটা ভালো বৃদ্ধাশ্রম দেখেছি, ওখানেই তুমি ভালো থাকবে মা। আমি মাঝে মাঝে গিয়ে তোমাকে দেখে আসব। মৃদু হেসে নীরব থাকে আরতি। পরদিন রাত্রি 3টার সময় আস্তে আস্তে সদর দরজা খুলে এক কাপড়ে তার আর সোমনাথের স্বাদের আনন্দধাম পরিত্যাগ করে আরতি। নাহাতি আহানের হাত দুটো ধরে আরতি দেবী বলেন, তোমাকে কেন আমার অতীতের কথা বললাম জানো তো দাদু ভাই? জীবনে কখনো নিজের বাবা মায়ের সাথে এরূপ আচরণ করো না। বাবা তোমার জন্মদাতা আর মা তোমার গর্ভধারিণী। মা তোমাকে 9 মাস গর্ভে ধারণ করেছে, নিজের বুকে সুধা খাইয়েছে, রোগ জ্বালায় সেবা করেছে, আপদে বিপদে রক্ষা করেছে। আর বাবা তোমাকে পড়াশোনা খেলাধুলা শেখাচ্ছে, তোমার পিছনে অকাতরে তার শ্রম ও অর্থ ব্যয় করছে। তাদের প্রতি তোমার আচার আচরণ শ্রদ্ধাপূর্ণ হওয়া উচিত। তাদের জন্যই তো আজ তুমি পৃথিবীর আলো দেখেছ, তাদের জন্যই আজ তুমি আহান বাগচি হিসেবে আমার সামনে দাঁড়িয়ে আছো। তাই সবসময় নিজের বাবা মায়ের খেয়াল রাখবে ভাই। আমি অভাগা, তাই আমি সন্তান থাকতেও পথে বের হতে বাধ্য হয়েছি। এদেশে আমার মতো আরও অনেক অভাগা আছে,
তবে তোমরা তো আমাদের দেশের ভবিষ্যৎ, তাই তোমার কাছে আমার অনুরোধ, আমার মতো অবস্থা যাতে তোমার মায়ের না হয় তা তুমি দেখো ভাই। তোমার জন্য তোমার মাকে যেন নিজের বাড়ি সাজানো সংসার ছেড়ে রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করতে যেতে না হয়। আরতি দেবীর কথা শুনে মাথা নিচু করে কেঁদে ফেলে প্রাঞ্জল ও গীতি। কাঁদো কাঁদো গলায় আহান বলে, তুমি আমার সাথে বাড়ি যাবে না ঠাম্মি? তার মাথায় হাত বুলিয়ে আরতি দেবী বলেন, যাব তো ভাই, তোর আকাশ আঙ্কেলের আশার আলো আমার নতুন বাড়ি, ওখানে আমার অনেক বন্ধু বান্ধবী থাকে, আমার ছেলে আকাশ থাকে, আমার আরও অনেক ছেলে মেয়ে রোজই আসে। তবে তোর মন খারাপ করলে ওখানে ঠাম্মির কাছে চলে আসিস দাদু ভাই, তখন দুজনেই খুব মজা করব। এখন যাই, চল রে আকাশ, আমাদের গাড়ি চলে এসেছে। আকাশের হাত ধরে দৃঢ় পদক্ষেপে সামনের দিকে হেঁটে যান আরতি দেবী। পিছনে প্রাঞ্জল ও গীতি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আহানের সামনে মাথা তোলার, আহানের চোখে চোখে মেলানোর সাহস নেই যে তাদের। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।